শেষ পর্যন্ত মাটাকে পাচার করে দিল। আমি না হয় রেখে দিতাম, ছেলের পয়সায় না খেয়ে শেষ কটা দিনে হিজড়ের হাতের জল পেত। ছি, তোর মুখে থুতু দিই হারামজাদা, তু। নমস্কার, আজকে আপনাদের জন্য এইচএসপি স্টুডিও তথা হ্যালো শুনতে পাচ্ছেন টিমের বিশেষ নিবেদন ভাস্কর চৌধুরীর কলমে আনন্দধাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতক এবং তথ্য প্রযুক্তি ও মাল্টিমিডিয়া বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের প্রাক্তনী তিনি। লেখকের বর্তমান পেশা ভিজুয়াল ডিজাইনিং হলেও তিনি নিরন্তর সাহিত্য চর্চায় ব্রতী। তার প্রকাশিত বহু লেখা এদেশে ও বাংলাদেশে সম্মানিত এবং পুরস্কৃত। আজকের ছোট গল্প আনন্দধাম ইতিমধ্যে বার্ত পত্রিকায় বৈশাখী নববর্ষ 1431 সংখ্যায় প্রকাশিত। চলুন তবে দেরি না করে শুনে নেওয়া যাক আজকে সেই গল্প আনন্দধাম। রেলগাড়ির জানলার ধারে একটা ভালো জায়গা দেখে জ্যাঠামশাইকে বসিয়ে জিজ্ঞাসা করলো, চা খাবে? ফোকলা দাঁতে একগাল হেসে জবাব এলো, হ্যাঁ, তুই যদি খাস তবে তবে আমিও। বুক পকেট থেকে পয়সা বার করতেই মানিক বাধা দিল। থাক থাক, আমার কাছে আছে, অযথা খরচ করে লাভ কি? একটা হাফ পাউন্ড পাউরুটি আর এক ভার গরম চা এনে হাতে ধরিয়ে দিল মানিক। উনিও ফোকলা দাঁতে একটা আহ্লাদের হাসি হেসে এই বার্ধক্যেও শৈশবকে হাতছানি দিয়ে ডাকলেন। মনের আনন্দ হঠাৎ ছলকে পড়ল ভাঁড় থেকে লুঙ্গিতে ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়া চায়ের মতন। চা শেষ করে জিজ্ঞাসা করল, তা চিঠি করতে কোথায় যাচ্ছিস? কিছুই বললি না তো। যাওয়াই যখন হচ্ছে তখন তখন সঙ্গে বৌমা আর ফটকেটাকেও তো নিয়ে যেতে পারিস। বেশ কিছুক্ষণ গুম হয়ে থেকে মানিক জবাব দিল, জানোই তো সব, এতগুলো লোক মিলে গেলে মেলা খরচ, অত আমার সাধ্যি নেই। জ্যাঠামশাই কিছুক্ষণ থম মেরে বসে রইল, কিছু যেন ভাবছে। ঠোঁট দুটো ঈষৎ নড়ে উঠল। কিছু বলতে গিয়েও চুপ মেরে গেল। মানিকের বাবা মা নেই, এই জ্যাঠা ওকে মানুষ করেছে। ছেলেবেলায় বানের সময় খড়ে নদীতে নৌকাডুবি হয়ে ওর বাবা মা দুজনেই মরে গেছে। সেই থেকে ওর জ্যাঠা ওকে বুকে পিঠে আগলে বড় করেছে। ওর জন্য বিয়েও করেনি, পাছে নতুন বউ এই ছেলেকে না দেখে। পাটকল, যাত্রার দল, রেলে হকারি, বাজারে সবজি বেচা, এমন অনেক রকম কাজ করেছে জ্যাঠামশাই বাপ মা মরা ভাইপোটাকে বড় করে তোলবার জন্য। গায়ের স্কুলে পড়িয়েছে 4 ক্লাস অবধি। তারপর গঞ্জের স্কুলে 8 ক্লাস যেতে না যেতেই মানিকের পড়াশোনায় ইতি হয়ে গেছে। পছন্দ মতন মেয়ে দেখে জ্যাঠামশাই বিয়ে দিয়ে বউ এনে মানিকের সংসার ধর্ম পালন করিয়েছে। মানিক জ্যাঠামশাইকে বেশ ভক্তি শ্রদ্ধা করে, তবে ওর বউ বিপরীত মেরু, খুব মুখরা। বাড়িতে সারাদিন কাক চিল পড়তেই পারে না, সব কিছু যেন দাঁতে পিষছে। কিছু হলেই রাগ মেটায় ওর 6 বছরের দুধের ছেলে ফটিকটার উপর। সারাদিনে কয়েক ঘা ফটিকের পিঠে পড়া এক পর্যায়ে রেওয়াজ হয়ে গেছে। ফটিক দাদুকে খুব ভালোবাসে। বয়সের কারণে বাতের ব্যথা আর মধুমেহ রোগে ইদানিং জ্যাঠামশাইয়ের চোখ অন্ধ হতে বসেছে। তা নিয়েও বউয়ের রাগ। সকালে স্নান করিয়ে কাপড় ছাড়িয়ে দিলেও লুঙ্গি ভিজে ভাসায়। মানিক রোজ বাড়ির সামনের বাঁধানো বুড়ো নিম গাছের নিচে জ্যাঠামশাইকে বসিয়ে দেয়। তারপরে নাকে মুখে ডাল ভাত ঠুসেই চলে যায় কাজে। একটা ধূপকাঠির কারখানায় কাজ করে মানিক। কাজ শেষ হলে কিছু ধূপকাঠি কম পয়সায় কিনে রেলগাড়িতে ফিরি করে। সংসার চালাতে এমন অনেক কিছুই করতে হয় ওকে। বউ সারাদিন ঘর সামলায়, অবসরে ঝগড়া করে পাড়া মাথায় তোলে। ঝগড়ার কোনো অছিলা না পেলে হয়তো বাতাসের সঙ্গেও ঝগড়া করতে পারে। রাত করে মানিকের বাড়ি ফেরাটা এটা একটা বড় কারণ। সারাদিন বাড়ি থেকে যতটা দূরে থাকা যায় আর কি। দিন রাত এই ঝগড়ায় জীবনটাকে একদম বিষিয়ে দিয়েছে। বাড়ি ফিরলে আছে নালিশের বহর। নালিশের তীর মূলত থাকে জ্যাঠামশাইয়ের দিকে। বুড়ো মানুষ সামলিয়ে চলতে পারে না, সামান্য একটু কিছু হলেই তিল থেকে তাল হয়ে যায়।
সংসারে বড় চক্ষুষু ওই বুড়ো মানুষটি। অনেক ভেবেচিন্তে জ্যাঠামশাইকে নিয়ে বেরিয়েছে তীর্থযাত্রায়। গন্তব্যের ঠিক নেই, কিন্তু পথ চলা শুরু হয়েছে। কাশী, গয়া, বৃন্দাবন যেখানে হোক, শান্তির খোঁজে পথের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েছে। ট্রেনে এখন অল্প ভিড়। জ্যাঠামশাইয়ের মুখোমুখি বসেও দৃষ্টি নিভে আসা মানুষটার চোখে চোখ রেখে কথা বলতে পারছে না মানিক। চলন্ত ট্রেনে হকারের ডাক, ভিখারির কান্না, খাবারের গন্ধ, ঝুনঝুনির শব্দ শুনতে শুনতে চোখ লেগে এসেছে। এই মানিক, কোথায় চললি ভাই? ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে দেখে বিজলি সামনে দাঁড়িয়ে। মানিক রেলগাড়িতে যে লাইনে ধূপকাঠি বেচে সেই লাইনে বিজলিও থাকে। বিজলি নপুংসক। সস্তা শাড়ি আর সেন্ট পাউডারে সেজে সে রোজ হাতে তালি দিয়ে ঘোরে, যাত্রীদের থেকে টাকা পয়সা আদায় করে। আদিরসের কথায় মজিয়ে দেয় ট্রেনের কম বয়সী ছেলে ছোকরাদের। সামনে ওকে দেখতে পেয়ে প্রায় ভূত দেখার মতন করে জিজ্ঞেস করে, বিজলিদি, তুমি এখানে? বিজলি জানায় ওর নিজের গ্রামে ঢোকা তো বারণ, তাই এক স্টেশন আগে নেমে বাড়ির জন্য কিছু টাকা পয়সা দিয়ে আসে। মা দেখা করতে আসে। টাকা গুনে নিতে নিতে আঁচলের খুঁট দিয়ে চোখ মোছে। ওর যেতে বাধা থাকলেও ওর টাকা অবলীলাক্রমে চলে যায় বাড়ি। তারপরে যে যার পথে ফিরে যায়। সব শুনে বিজলি বলে, খুব পুণ্যি করেছো ভাই, কিছু দরকার থাকলে বলো, তোমার পুণ্যে ভাগ বসাই। বিজলি কিন্তু হিজড়া নয়, সে মেয়েলি পুরুষ। নিজেই একদিন বিজয় থেকে বিজলি হয়েছে। ওরও মন আছে, কাউকে নাকি ভালোবেসে ঘর ছেড়েছিল। সে পুরুষটি সুযোগের সৎ ব্যবহার করে ভেগে গেছে দূরে। নিজের দেশ জমি থেকে বিতাড়িত বিজলি এখন লাইনের লোক। মানিক ভাবে একটা পুরুষের শরীরে আটকে যাওয়া নারী হয়েও ওর মন আছে, দয়া মায়া আছে, কিন্তু ওর ঘরের বউ মেয়ে হয়েও এতটা নিষ্ঠুর যে একটা বুড়ো মানুষের জন্য মায়া হয় না। সারাক্ষণ পিছনে পড়েই থাকে আর কি। কিছুতেই নিজের বউয়ের সঙ্গে পেরে ওঠে না সে। ট্রেন ছুটতে থাকে। জ্যাঠামশাই সরল শিশুর মতন ট্রেনের জানলায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। দেখে খুব কষ্ট হচ্ছে মানিকের। নিজেকে মনে হচ্ছে একটা পশুর থেকেও অধম। ট্রেনে প্রায় 2-3 ঘন্টা কেটে গেছে। সামনে নাকি রামপুরহাট আসছে। বোলপুরের পর থেকে ভিড় পাতলা হয়েও আবার জেকে বসেছে। গেরুয়া কাপড়ের সব সাধু সন্ন্যাসীর ভিড়। রামপুরহাট থেকে তারাপীঠ যাবে সবাই। ট্রেনে এক বাউল গান গেয়ে ভিক্ষা করছে। মানিক মনে মনে ঠিক করেই নেয় রামপুরহাটে নামবে জ্যাঠামশাইকে নিয়ে। কাছেই মায়ের থান, পুজো দেবে। জ্যাঠামশাইকে জানায়, গন্তব্য প্রায় এসে গেছে। বিজলির আর দেখা নেই। সে হয়তো আগেই কোনো স্টেশনে নেমে গেছে। ট্রেন থেকে নেমে একটা বাঁধানো বকুল গাছের নিচে জ্যাঠামশাইকে বসিয়ে জিজ্ঞাসা করল, কিছু খাবে? জল তো ফুরিয়ে গেছে, এনে দিই? স্টেশনের এক দোকান থেকে এক চ্যাঙারি কচুরি জিলিপি এনে দেয়। মিঠাই খাওয়া বারণ, তাও বড় বোতলে জল এনে বলে, চোখে মুখে জল দিয়ে খাবার খেয়ে নাও। আমি একটু জেনে আসি মন্দির যাবার খবরাখবর। তুইও এখান থেকে খেয়ে যা, নইলে এ একা খাবার আমার হজম হবে না। জ্যাঠামশাই কচুরির চ্যাঙারি হাতে নিয়ে শান্ত স্বরে আহ্বান করে। মানিকের মন কেমন করে, চোখ বুজে আসে, চলে যায় দূরে। জ্যাঠামশাই ওর নাম ধরে ডাকতেই থাকে। আজ মানিক জ্যাঠামশাইকে নিয়ে তীর্থে চলেছে। নিজেও জানে না গন্তব্য কোথায়, আর কোথায় সেই আনন্দধাম। তীর্থ করার নাম করে কোনো দূরের স্টেশনে আজ বেড়াল পার করাতে হবে। অনেকদিন থেকে বলে বলে পরশু রাতে ওর বউ ছেলের মাথার দিব্যি দিয়ে এই দুর্বুদ্ধি মাথায় ঢুকিয়েছে। এ নিয়ে ঝগড়া করেও বউয়ের সঙ্গে পেরে ওঠেনি সে। বউ শেষ অবধি বলেই দিয়েছে কোনো রকম ঝক্কি সে পোহাতে পারবে না। বাড়ি ফিরে বলতে হবে জ্যাঠামশাই হারিয়ে গেছে। বাকি জীবনটা জ্যাঠামশাইয়ের কি হবে? ভাগ্যের উপরে ছেড়ে দেবে? মন থেকে মেনে নিতে পারেনি মানিক।
তবুও ঘরের অশান্তির জন্য আজ ওকে পাপের ভাগিদার হতেই হলো। ছেলের মাথার দিব্যি এই ভয়ে আজ তীর্থযাত্রায় সামিল হয়েছে। তবুও বুক কেঁপে ওঠে। ঘরে ছোট্ট ছেলে, এই পাপের ফল যেন ওর ছেলের উপরে নেমে না আসে। মানসিক দোলাচলে নিজের সঙ্গেই যুদ্ধ করে মানিক। বেলা বাড়তে থাকে। রামপুরহাট স্টেশন থেকে এবার পালাতে হবে। মন সায় দেয়, তবুও বাড়ির খিটখিটে অশান্তির কথা ভেবে নিজেকে শক্ত করে সে। কথা বন্ধ হয়ে আসছে মানিকের। বুকের কাছে কষ্ট। না, এতটা নরম হলে বোধহয় হবে না। জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বলে, একটু সবুর করো, আমি সব হাল হকিকত জেনে আসি। কোন পথে যেতে হবে আর রাতের আস্তানার একটা খোঁজ তো নিতে হবে। ফেরার ট্রেন একের পর এক আসছে, আবার চলেও যাচ্ছে। দূরে বসে মানিক লক্ষ্য রাখছে জ্যাঠামশাইয়ের দিকে। খাওয়া শেষ করে জ্যাঠামশাই ওই চাতালেই শুয়ে পড়ছে। হয়তো কাপড় চোপড়ও ভিজে গেছে। কোনো এক অজানা কারণে পা বাড়িয়েও চলে যেতে পারছে না। মায়া কাটানো মুশকিল হয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। যতবার জ্যাঠামশাইয়ের দিকে চোখ যায়, পা যেন থেমে থেমে আসে। না, যেতেই হবে। এবারে রেলগাড়ি এলেই উঠে পড়বে। একটু দূরে শোরগোল শোনা গেল। অনেকক্ষণ থেকেই একটা কথা কাটাকাটির আওয়াজ ভেসে আসছে। জ্যাঠামশাইয়ের থেকে মন ঘোরানোর জন্য মানিক গন্ডগোল দেখতে যায়। এ তো বিজলি। একটা ছেলেকে হাততালি দিয়ে দিয়ে খুব খিস্তি করছে। ছেলেটা হয়তো মজা লুটে এখন পয়সা দিচ্ছে না। চারপাশে একটা নরম ভিড়। মানিককে দেখতে পেয়ে বিজলি গলা চড়িয়ে বলল, এই দেখ, আমার মায়ের পেটের ভাই। ছেলেটা রাগী চোখে বিজলির দিকে তাকায়। বিজলি খিস্তির দমকে বলে চলে, খুব খারাপ লাগছে না? হ্যাঁ, হিজড়ে মাগি তোর দিদি বলে আমার মাটাকে কোথায় পাচার করেছিস রে শালা শুয়োরের বাচ্চা। আজ টাকা দিতে গিয়ে দেখি ওর বউ এসছে টাকা নিতে। গত মাসেও এসেছিল। মা নাকি শয্যাশায়ী। ওদের না বলে দূর থেকে মাকে একবার দেখতে গেছিলাম। গ্রামে পৌঁছে শুনলাম মা নেই। ওরা আমাকে তো ঢুকতেই দেয় না। কিন্তু হাত পেতে টাকাটা ঠিক নেই। সেই থেকে এইখানে বসে আছি ওই শয়তানটাকে ধরবো বলে। আমি ওর থেকে মাগি হয়ে এমন কথা ভাবতে পারি না। ছ্যা 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 ছ্যা। শেষ পর্যন্ত মাটাকে পাচার করে দিল। আমি না হয় রেখে দিতাম। ছেলের পয়সায় না খেয়ে শেষ কটা দিনে হিজড়ের হাতের জল পেত। ছি, তোর মুখে থুতু দিই হারামজাদা, তু। চাবুকের মতন কথাটা কানে লাগে মানিকের। ও একটা পুরুষ হয়েও যা পারছে না, বিজলি একটা ছক্কা হয়েও জ্যাঠামশাইয়ের গাছের নিচে বসে আছে চুপ করে। চাতালে একটু দূরে গিয়ে মানিক বসে। ওর উপস্থিতি টের পেয়ে জ্যাঠামশাই হঠাৎ বলে ওঠে, এইবার মায়া কাটিয়ে বাড়ি যা বাপ। আমার কথা ভাবিস না। চমকে ওঠে মানিক। এ কি বলছে জ্যাঠামশাই? তুই ফিরে যা বাপ। ঘরটা আগে সামলে নে। সবই আমি বুঝি, সবই জানতাম রে বাপ। ফটিক কাল দুপুরে আমায় সব বলেছে। পরশু রাতের সব কথা ওর কানে গেছে। তোরা নিজেদের কোচির ছেলেটার কানেও বিষ ঢাললি। ও তো এটাই শিখবে রে। বাড়ি ফিরে যা, বলিস দাদুর রেলে চাপা পড়ে মারা গেছে। সত্যি কথাটা চাপা দিয়ে দিস। গলার কাছে আটকে থাকা কষ্টটা হঠাৎ বেরিয়ে আসতে চায়, কিন্তু দলা পাকিয়ে আটকে থাকে গলায়, নীলকণ্ঠের মতন। যে মানুষটা ওকে বুক দিয়ে আগলে রাখলো গোটা জীবন, তার শেষ বয়সের কথা ভেবে কষ্টে চোখ বুজে আসে তার। মানিক ভাবে ছেলের মাথার দিব্যি আর মানবে না। জ্যাঠামশাই তো ওর বাবা মা দুই। এসব মাথার দিব্যি বলে কিছু হয় না। সবার উপরে মানুষ, আর মানুষের মধ্যেই তো ভগবান। মানিকের দু চোখ বেয়ে নেমে আসে অস্ফুট জলের ধারা। জ্যাঠামশাইকে দু হাতে জড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে অবোধ শিশুর মতন। আজকে আপনারা শুনলেন বিশিষ্ট লেখক ভাস্কর চৌধুরীর গল্প আনন্দধাম। কথকের ভূমিকায় ছিলেন
পার্থসারথী, জ্যাঠার ভূমিকায় প্রভাত, মানিকের ভূমিকায় সুরঞ্জন ও বিজলির চরিত্রে আবির। এই সুদক্ষ শিল্পীদের কণ্ঠের ছোঁয়াতেই গল্পের চরিত্রগুলি যেন জীবন্ত হয়ে উঠেছে। বর্তমান আর্থসামাজিক অবস্থায় সম্পর্কের টানাপোড়েন, দৈনন্দিন জীবনচর্চা এবং প্রান্তিক মানুষদের দুর্দশা বারংবার উঠে এসেছে আমাদের লেখকের কলমে। তার গল্পের প্রতিটি চরিত্রের মধ্যে দেখতে পাওয়া যায় এক আধুনিক সমাজের বঞ্চিত নিপীড়িত মানুষদের বিপন্নতার ছবি। গল্পকার ভাস্কর চৌধুরীর ছোট গল্প আনন্দধাম গল্পটি যেন বলে যায় উত্তরণের এক মূল মন্ত্র: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকের আমাদের এই গল্পটির এডিটর ছিলেন সম্বিত, পোস্টার ডিজাইনার NSD আর্ট এবং সমগ্র পরিচালনায় HSP স্টুডিও টিম। ধন্যবাদ।